হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস ইংলিশ ফিডার। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য গ্রামার লেকচার নিয়ে এসেছি। আজকের ইংলিশ গ্রামার লেকচারের আমার টপিক হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কম্পিটিটিভ ইংলিশ গ্রামার সিরিজের আগের ভিডিওতে আমরা নাউন এবং তার প্রকারভেদ এবং বাক্যে নাউন চেনার উপায় সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা জানব কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন সম্পর্কে। আজকের টপিকটিও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন থেকে বিসিএস, ব্যাংক, এমনকি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন আসে। তাই আজকের লেকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে নিশ্চয়ই উপকৃত হবেন। আজ আমি আলোচনা করব কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের সংজ্ঞা, তারপর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের উদাহরণ, এরপর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে পার্থক্য কী সেই বিষয়ে আলোচনা করব, তারপর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে আলোচনা করব এবং সবশেষে আলোচনা করব কিছু গিরগিটি নিয়ে যারা ক্ষণে ক্ষণে রং পরিবর্তন করে। তাই বুঝতেই পারছেন বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। প্রথমেই আমরা কাউন্টেবল নাউনের সংজ্ঞা এবং উদাহরণ সম্পর্কে আলোচনা করব। যে নাউনকে গণনা করা যায় এবং সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় তাকেই কাউন্টেবল নাউন বলে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আই হ্যাভ এ কার। কার বা গাড়ি গণনা করা যায়। হি বট 10 পেন্স। পেন বা কলম এটিও কিন্তু গণনা করা যায়। তাই কার এবং পেন এ দুটি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আর এক নাম কাউন্ট নাউন। আনকাউন্টেবল নাউনকে গণনা করা যায় না, আর যদি গণনা করাও যায় তবু একে সংখ্যায় প্রকাশ করা যায় না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে উই ক্যান নট লিভ উইদাউট এয়ার। এখানে এয়ার বা বাতাস আনকাউন্টেবল নাউন, কারণ একে গণনা করা যায় না। আই হ্যাভ নো মানি ইন মাই পকেট। এখানে মানিও আনকাউন্টেবল নাউন, কারণ মানি বা টাকা গণনা করা গেলেও সংখ্যায় প্রকাশ করা যায় না। আনকাউন্টেবল নাউনকে নন কাউন্ট নাউনও বলা হয়। এবার আনকাউন্টেবল নাউনের আরও কিছু উদাহরণ জেনে নেওয়া যাক, যেগুলো সর্বদাই আনকাউন্টেবল নাউন। সর্বদাই আনকাউন্টেবল এমন নাউনগুলো হলো এয়ার, ব্যাগেজ, ফার্নিচার, ম্যাথমেটিক্স, নিউজ, ভোকাবুলারি, অ্যাডভাইস, কর্ন, ইনফরমেশন, মানি, ফিজিক্স, স্যান্ড, অ্যাকোমোডেশন, ইকোনমিক্স, হোমওয়ার্ক, মিজলস, সোপ, রিসার্চ, ব্রেড, ইকুইপমেন্ট, লাগেজ, মেশিনারি, স্যুপ, সিনারি। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন নাউনটি সর্বদাই আনকাউন্টেবল নাউন। আশা করি এখানে যে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে সেগুলো মনে রাখলেই যথেষ্ট। এখান থেকেই নিশ্চয়ই আপনাদের কমন পড়ে যাবে যদি এ ধরনের প্রশ্ন আসে। এবারে আমরা জেনে নেব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে মূল পার্থক্য কী। সাধারণত প্রপার, কমন ও কালেকটিভ নাউন হচ্ছে কাউন্টেবল নাউন। অপরদিকে ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। বন্ধুরা, আমি নাউনের প্রকারভেদ নিয়ে অলরেডি একটি ভিডিও বানিয়েছি। সেখানে আমি প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে অলরেডি আলোচনা করেছি। আপনারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে সেই আলোচনাটি দেখে আসতে পারেন। তো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে যে প্রধান পার্থক্যটি বলা হলো, এটি কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। এবারে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের প্রয়োগ ও অপপ্রয়োগ নিয়ে আলোচনা করব, যেটি সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোয় এসে থাকে। সাধারণত কম্পিটিটিভ এক্সামিনেশনগুলোতে 4টা বাক্য দিয়ে দেওয়া হয়, তার মধ্যে একটি কারেক্ট থাকে এবং পরীক্ষার্থীদের খুঁজে বের করতে হয় কোন বাক্যটি কারেক্ট। প্রশ্নে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কিছু অপপ্রয়োগ ঘটিয়ে, অর্থাৎ কিছু ভুল প্রয়োগ ঘটিয়ে 3টি বাক্য দেওয়া থাকবে যেগুলো হবে ইনকারেক্ট এবং একটি বাক্য থাকবে কারেক্ট। আমরা যদি কাউন্টেবল এবং আনকাউন্টেবল কোথায় কোথায় বসে, অর্থাৎ তার প্রয়োগটা কোথায় কোথায় বিধিসম্মত, সেটা যদি ভালো করে জেনে নিতে পারি তাহলে নিশ্চয়ই এ ধরনের প্রশ্নে আমরা ফুল মার্কস পাব। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের প্রথম যে প্রয়োগ বিধি সেটি হচ্ছে সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বসে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে হি হ্যাজ বট এ শার্ট ফর মি। মাদার গেভ মি অ্যান অ্যাপল। লক্ষ্য করুন বন্ধুরা, এখানে শার্ট হচ্ছে কাউন্টেবল নাউন, তাই এর আগে এ বসেছে। দ্বিতীয় উদাহরণে অ্যাপলও কাউন্টেবল নাউন, তাই অ্যাপলের পূর্বে অ্যান বসেছে। অপরদিকে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অ্যান বসে না। যেমন যদি বলি আমরা হি ইটস আ ব্রেড এভরি মর্নিং,
তাহলে এটি ভুল হবে, কারণ ব্রেড আনকাউন্টেবল নাউন, তার পূর্বে এ বসতে পারে না। তাহলে এই বাক্যটির শুদ্ধ ফর্ম কি হবে বা কারেক্ট ফর্ম কি হবে? হি ইটস ব্রেড এভরি মর্নিং। এ ব্যবহার করা যাবে না। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের দ্বিতীয় প্রয়োগ বিধি নিয়ে আমরা আলোচনা করব এখন। কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় রূপেই রয়েছে। যেমন আই হ্যাভ এ পেন, এখানে এ পেন হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এবং আই হ্যাভ মেনি পেন্স, এখানে মেনি পেন্স এটি হচ্ছে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম। অপরদিকে আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম নেই। যেমন আমরা যদি বলি করিম হ্যাজ মেনি ফার্নিচার্স ইন হিজ ফ্ল্যাট, তাহলে বাক্যটি ভুল হবে, কেননা ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার সাথে আমরা এস বা ইএস যুক্ত করে একে বহুবচন করতে পারি না বা প্লুরাল করতে পারি না। তাহলে সঠিক বাক্যটি হবে করিম হ্যাজ মেনি ফার্নিচার ইন হিজ ফ্ল্যাট। লক্ষ্য করুন বন্ধুরা, এখানে মেনি থাকা সত্ত্বেও ফার্নিচারের সাথে এস বা ইএস ব্যবহার করা হয়নি, এবং এটি এই বাক্যের শুদ্ধ রূপ, কেননা আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম নেই। তাই ফার্নিচারকেও ফার্নিচার্স অর্থাৎ এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা যাবে না। তাই ফার্নিচারকেও ফার্নিচার্স লিখলে তাহলে সেটি ভুল হবে, কারণ ফার্নিচারের কোনো প্লুরাল ফর্ম নেই। তাই ফার্নিচারের আগে মেনি থাকা সত্ত্বেও ফার্নিচার্স বসানো যাবে না। এবারে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের তৃতীয় প্রয়োগ বিধি নিয়ে আলোচনা করব। কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যায়। যেমন দেয়ার আর 5 চেয়ার্স ইন দ্য রুম, এখানে কাউন্টেবল নাউন হচ্ছে চেয়ার্স এবং তার পূর্বে 5 এই সংখ্যাবাচক শব্দটি ব্যবহার করা হয়েছে, এবং এটি একটি সঠিক ব্যবহার। অপরদিকে আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যায় না। যেমন দেয়ার আর 2 ইনফরমেশনস অ্যাবাউট হিম, এটি কিন্তু একটি ভুল বাক্য, কারণ ইনফরমেশন এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। ইনফরমেশনের সাথে এস যদি যুক্ত করি অথবা তার আগে টু এই ধরনের কোনো সংখ্যাবাচক শব্দ যদি প্রয়োগ করি, তাহলে সেটি অপপ্রয়োগ হবে, অর্থাৎ ভুল হবে। এই বাক্যটির শুদ্ধ রূপ তাহলে কি হবে? দেয়ার আর সাম ইনফরমেশন অ্যাবাউট হিম। লক্ষ্য করুন বন্ধুরা, এখানে সংখ্যাবাচক শব্দ টুকে সরিয়ে দিয়ে সাম বসানো হয়েছে, এবং ইনফরমেশনস ছিল আগের বাক্যটায়, সেটাকে সরিয়ে ইনফরমেশন করে দেওয়া হয়েছে, কারণ আমরা আগেই জেনেছি যে আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল রূপ নেই, তাই ইনফরমেশনস বসানো যাবে না। তবে বিশেষ দ্রষ্টব্য একটি বিষয় আমাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে, সেটি হচ্ছে সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বা কোনো সংখ্যাবাচক শব্দ না বসলেও অন্য একটি কাউন্টেবল নাউনের সাহায্য নিয়ে আনকাউন্টেবল নাউনের সাথে এ বা অ্যান বা অন্য কোনো সংখ্যাবাচক শব্দ বসানো যায়। নিচের উদাহরণটি খেয়াল করলেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আই হ্যাভ এ লাগেজ উইথ মি, এইভাবে যদি বলি তাহলে বাক্যটি ভুল হবে, কারণ আগেই বলা হয়েছে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অ্যান ইত্যাদি বসে না। এখানে লাগেজ আনকাউন্টেবল নাউন, তার পূর্বে এ বসানো হয়েছে, তাই বাক্যটি ভুল। কিন্তু আমরা এই বাক্যটিকে যদি এভাবে লিখি আই হ্যাভ এ পিস অফ লাগেজ উইথ মি, তাহলে দেখুন বন্ধুরা, এখানে লাগেজ আনকাউন্টেবল নাউন হলেও তার পূর্বে যে পিস শব্দটা বসিয়েছি এটি কিন্তু কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের পূর্বে এ বসানোই যায়। তাই পিসের পূর্বে যদি আমরা এ বসাই তাহলে কিন্তু অপপ্রয়োগ ঘটবে না, অর্থাৎ বাক্যটি শুদ্ধ থাকবে। এই জন্য আই হ্যাভ এ পিস অফ লাগেজ উইথ মি এই বাক্যটি কিন্তু কারেক্ট। আর যদি এই বাক্যটিকে আমরা প্লুরাল করতে চাই, বহু বচনে নিতে চাই, তাহলে আমরা এভাবে করতে পারি আই হ্যাভ 3 pieces of luggage with me। লক্ষ্য করুন বন্ধুরা, এখানে কিন্তু 3 অর্থাৎ একটি সংখ্যাবাচক শব্দও আমরা বসিয়েছি আনকাউন্টেবল নাউনের পূর্বে, তবে অতি অবশ্যই একটি কাউন্টেবল নাউন পিস এর সাহায্য নিয়ে। তাই কাউন্টেবল নাউন পিস আনকাউন্টেবল নাউন লাগেজের পূর্বে বসিয়ে তার সাথে এ বা 3 এ ধরনের শব্দগুলো বসানো সম্ভব হয়েছে। যদি আমরা পিস ব্যবহার না করতাম তাহলে কিন্তু কখনোই আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অ্যান বা কোনো সংখ্যাবাচক শব্দ বসানো যেত না। যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু এখান থেকে অর্থাৎ প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে প্রশ্ন আসতেই পারে। তাই আমি যতগুলো প্রয়োগ অপপ্রয়োগের কথা বললাম এই লেকচারে, আপনারা খুব ভালো করে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে নিশ্চয়ই পরীক্ষায় আপনাদের ভুল হবে না। লেকচারের শুরুতে আমি যেমন বলেছিলাম, লেকচারের শেষে আমরা কিছু গিরগিটি নিয়ে আলোচনা করব, গিরগিটির সম্পর্কে জানব। এখন সেই সময় এসে গেছে। এখন আমরা চিনে নেব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সেই বিখ্যাত গিরগিটিদের যারা ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে। এখানে গিরগিটি বলতে বোঝানো হচ্ছে যারা রূপ বদল করে কখনো কাউন্টেবল আবার কখনো আনকাউন্টেবল নাউনের ন্যায় আচরণ করে, যদিও এই শব্দগুলোর অর্থ কিন্তু একই। যেমন
জব এবং ওয়ার্কের কথা চিন্তা করুন, এখানে দুটোর অর্থই চাকরি বা কাজ, কিন্তু জব হচ্ছে কাউন্টেবল নাউন আর ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক একইভাবে ক্লাইমেট এবং ওয়েদার এ দুটোর অর্থই আবহাওয়া, কিন্তু ক্লাইমেট কাউন্টেবল নাউন এবং ওয়েদার আনকাউন্টেবল নাউন। সানবিম, সানশাইন, সানলাইট এ তিনটির অর্থই সূর্যরশ্মি, কিন্তু সানবিম কাউন্টেবল নাউন, সানশাইন এবং সানলাইট আনকাউন্টেবল নাউন। জার্নি এবং ট্রাভেল উভয়ের অর্থই ভ্রমণ, কিন্তু জার্নি কাউন্টেবল নাউন, ট্রাভেল আনকাউন্টেবল নাউন। ট্রাফিক জ্যাম কাউন্টেবল নাউন, ট্রাফিক আনকাউন্টেবল নাউন। মেশিন কাউন্টেবল নাউন, কিন্তু মেশিনারি আনকাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজমেন্ট কাউন্টেবল নাউন, অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল নাউন। অর্থ একই, কিন্তু শব্দগুলো সিনোনিম হিসেবে একটি কাউন্টেবল এবং আরেকটি আনকাউন্টেবল নাউন। তাই এই বিষয়টি খুব ভালো করে আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন পরীক্ষার হলে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। আপনাদের এই লিস্টটি খুব ভালোভাবে মনে গেঁথে নিতে হবে, যাতে পরীক্ষা এলে কনফিউশনে আপনারা কোনো ভুল না করে বসেন। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে এই ছিল আমার ভিডিও লেকচার। আশা করি এই লেকচারটি আপনাদের সকলের ভালো লেগেছে। কম্পিটিটিভ গ্রামার সিরিজের আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে নতুন কোনো আপডেট যদি আসে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।